নমস্কার, আমি প্রলয় কুমার ভট্টাচার্য, পেশায় চিকিৎসক। বাড়ি আমার তেহট্ট, জন্মও আমার তেহট্ট। আমাদের এই হেজে যাওয়া মজে যাওয়া প্রায় বুঝে আসা জলঙ্গি নদীর ধারে। আমি তেহট্ট স্কুলের প্রাক্তন ছাত্র। আমাদের সময় স্কুলটা ছিল 11 ক্লাস, হায়ার সেকেন্ডারি। তা আমার সেই স্কুলের স্মৃতিকথনের আগে কিছু একটা প্রাক-কথন আছে, কীভাবে তেহট্ট স্কুলটা তৈরি হলো সেটা নিয়ে। প্রথমে আমাদের এখানে ছিল মিডল ইংলিশ বা এমই স্কুল আপ টু 6 পর্যন্ত। আমি তেহট্ট গার্লস প্রাইমারি স্কুলের ছাত্র। সেইখানেই প্রথম শুরু হয়েছিল স্কুলটা। তখন টালির চালা ছিল। সেই স্কুলটা আমার স্মৃতিতে নেই, আমার যে স্মৃতিতে আছে সেটা 4 ক্লাস পর্যন্ত। তারপরে এই স্কুলটা চলে যায় ব্রিকফিল্ড, যেটা বলি এখন তেহট্ট গভর্নমেন্ট কলেজ যেখানে, সেইখানে। ওখানে 12 বিঘা সম্পত্তি সমেত একটা স্কুল ছিল। আমার যত দূর ধারণা, যে আগে অনেক ওই ধীরেন্দ্রনাথ কুণ্ডু বা প্রণব ভট্টের যে হেডমাস্টার ছিল, তাদের থেকে হাইলাইটেড হেডমাস্টার ছিল গিরীন্দ্রনাথ মুখার্জি। তিনি খুব ডায়নামিক লোক ছিলেন। তিনি খুব উদ্যমী পুরুষও ছিলেন। তিনি স্কুল সংগঠন করার জন্য অনেক প্রায় দৌড়ে দৌড়ে অনুদানও তুলেছেন। এটা অনেক আগের কথা। আমার বাবারা তখন ইয়াং অবস্থা। আমার বাবার নাম হচ্ছে সদ্য শ্যামাপদ ভট্টাচার্য মহাশয়। ইনি এই তেহট্ট স্কুলের ফাউন্ডার টিচার, মানে প্রতিষ্ঠাতা শিক্ষক যা বলা হয় তাই। আমার বাবা গান্ধীজি অসহযোগ আন্দোলনে সামিল হয়েছিলেন। তখন গান্ধীজি সমস্ত ইয়াংদের বলেছিলেন, যুব সম্প্রদায়কে বলেছিলেন, তোমরা গ্রামে যাও, গ্রাম গঠনে সহায়তা করো। সেটা 1930 সাল নাগাদ ঘটনা। আমার বাবা তখন নসিপুর রাজবাড়ির গৃহশিক্ষক। উনি তখন তেহট্টে আসেন। তেহট্টে এইটাই আমাদের দত্তপাড়াতে পৈতৃক বাড়ি, এবং এখানে তেহট্টতে গ্রাম সংগঠনের কাজে যুক্ত হন। শিক্ষা, স্বাস্থ্য এবং আরও যা যা গ্রামের উন্নয়ন দরকার সেই যজ্ঞে সামিল হন। বাবা চিরকাল গান্ধীজির অসহযোগ আন্দোলন করার পর থেকে সেই হাঁটু পর্যন্ত ধুতি, গায়ে উত্তরীয় আর ফতুয়া থাকতো, সেই ড্রেস আমরাও দেখেছি। বাবা ছিলেন আমাদের এই স্কুলের হেড পণ্ডিত। বাবা সর্ববিষয়ে প্রায় পারদর্শী ছিলেন, কারণ আমরা সবাই, আমাদের তো তখন টিচার ছিল না, আমরা বাবার কাছেই শিক্ষিত হয়েছি। আমার প্রাইমারি স্কুলের যে ঘটনাগুলো আমার মনে আছে, আমাদের বাড়িতে তখন সমস্ত টিচাররাই প্রায় আসতেন বাবার সাথে পরামর্শ করতে, বা এখানে একটা বৈঠকি আড্ডা হতো, বা শিক্ষা সংক্রান্ত কোনো কথা। সেগুলো আমার সেই ছোট্টবেলায় যখন আমি প্রাইমারি স্কুলে, তখন থেকে আমার মনে গাঁথা আছে। এবং এদের মধ্যে অনেক শিক্ষকের সাথে আমার ছিল একদম নিবিড় সম্পর্ক। যেমন আসাম থেকে এসেছিলেন সমরেশচন্দ্র রায়, প্রমথনাথ রায়, এরা আসাম থেকে এসেছিলেন। কিন্তু সমরেশবাবু ছিলেন ফিলোজফি শিক্ষক। তিনি আমাদের বাড়িতে আসতেন। সেই ছোটোবেলায় আমি দেখতাম সমরেশবাবু আসতেন, প্রমথনাথ, এবং কমলেন্দু দা বলছে এই কারণে, কমলেন্দুদার সাথে একদম সেই দাদাভাইয়ের সম্পর্ক তৈরি হয়েছিল। কমলেন্দু সান্যাল আসতেন, কমলেন্দুর ভাই শরৎ সান্যাল, এরা সবাই আমাদের বাড়িতে আসতো। আমাদের বাড়িতে একটা দারুণ হতো। আমরা ছোটোবেলায় দেখতাম মাস্টারমশাই। এরমভাবে দেখেছি কি, সমরেশবাবু হয়তো এলো আমাদের বাড়ি থেকে আসছে, আস্তে আস্তে রাস্তার সামনে দিয়ে চলে যাচ্ছে ওদিকে, ওই স্কুল মাঠের কাছে, মানে আমাদের গার্লস এই বয়েজ স্কুলের কাছে। ওখানে গিয়ে দেখা গেলো, আরে মাস্টারমশাই কোথায় যাচ্ছেন? বলে তোমাদের বাড়িতেই যাবো, কিন্তু ভুলে গেছি তো। ও চলেন চলেন চলেন, আমি দেখিয়ে নিয়ে আসছি। তা এইভাবে যখন চলছিল, একটা আশ্চর্য বিষয় তোমরা জানো না, যে আমাদের এই তল্লাটে তখন চারিদিকেই কিন্তু স্কুল, কিন্তু তেহট্টে কোনো উচ্চ বিদ্যালয় ছিল না। আমাদের এখানে ধরো এত সুন্দর বর্ধিষ্ণু গ্রাম, এত সজ্জন লোকের বাস, এত উচ্চশিক্ষিত লোকের বাস, কিন্তু আমাদের স্কুলের জন্ম কিন্তু অনেক পরে হয়, মানে তথাকথিত উচ্চ বিদ্যালয়। প্রথম
স্বীকৃত উচ্চ বিদ্যালয় নদিয়া মুর্শিদাবাদ মিলিয়ে তল্লাটের বা পশ্চিমবঙ্গের অতি প্রাচীন বিদ্যালয় হয়েছে কিং এডওয়ার্ড চাপড়ার, সেটা 1841 সালে তৈরি। সিদ্ধেশ্বরী স্কুল, সেটা 1921 সালের 7 জুলাই তৈরি। তারপরে হয় কুঠিপাড়া, 1941 সালে কুঠিবাড়ির ওখানে। তারপরে তৈরি হয় নিমতলা, সেটা আমাদের থেকে 2-3 বছরের পুরনো। আর হাঁসপুকুরটা 1 বছরের পুরনো। তারপরে আমাদের, এটা আমার একটু আশ্চর্যই লাগতো, কারণ তখন গ্রামবাংলা যে এই যে গান্ধীবাদী আন্দোলনের ফলে যে গ্রাম উন্নয়নের যে প্রকল্প হলো, তখন একটা সাংগঠনিক তৎপরতা দেখা দিল যে তেহট্টে একটা উচ্চ বিদ্যালয় স্থাপন করা যায়। ব্রিকফিল্ড 12 বিঘা, ওটা ছিল আমাদের স্কুলেরই সম্পত্তি। সেখান থেকে স্কুলটা সদরে মানে বাজারে নিয়ে আসার জন্যে সংগঠকরা তৎপর হওয়ার পরে বাজারে স্কুলটা স্থাপিত হয়। তখন খেলার মাঠটা ছিল না, শুধু স্কুলটাই হয়। সেই স্কুলটাতে প্রথম গিরিনবাবু, তারপরে আসেন আমাদের আরেকজন, গিরিনবাবু চলে যাওয়ার পর আরেকজন, তারপরে জ্যোতিষবাবু, তারপরে দারুণভাবে স্কুলের হেডমাস্টার হিসাবে হাল ধরেন। তখনকার দিনের শিক্ষকদের মধ্যে ছিলেন বাবা অন্যতম। বাবার সাথে আরও অনেকে ছিলেন। আমার জ্যোতিষবাবুর কথা মনে আছে, মথুরামোহন দেবনাথ কথা মনে আছে, আর অশোকবাবুর বাবা ছিলেন, অশোকবাবুর বাবাও ছিলেন এখানকার টিচার। আবার সুপ্রিয়তলার বাবাও নাকি এখানকার ছিলেন। এদের কথা আমি শুনেছি, আমি তো এদের কাছে শুধু পণ্ডিতবাবু মথুরামোহন দেবনাথের কাছে পড়েছি। তা এই হলো আমাদের স্কুলের প্রাথমিক গিয়ে 1950 সালে শুরু তৈরি হয়। এবার তো আমাদের 75 বছর পূর্তি। আমার বাবা তো ওই 61 সালে রিটায়ার করেন। কিন্তু ঘটনাচক্র হচ্ছে, বাবা এমন একটা ফিগার ছিলেন যে সারা দেশের সমস্ত রকমের বিধান বলুন বা শিক্ষার মান বলুন, সব কথারই মানে জবাব পাওয়া যেত শ্যামাপদ ভট্টাচার্যের কাছে। এবং সমস্ত টিচাররাই তাকে ভর্তি মানে তার কাছে জ্ঞান সঞ্চয় বা কোনো কিছু ক্রিটিক্যাল ব্যাপারে আলোচনা করার জন্য আসতেন। আমাদের এই যে টিচারগুলোর কথা বললাম, কমলেন্দু দা, তারপরে সমরেশবাবু, এরা সবাই যেমন আসতেন। কমলেন্দু দা বাবার খুব প্রিয় পাত্র ছিলেন। স্কুলের তখন কালচারাল ব্যাপারটা ছিল বাবার হাতে। বাবার সম্পাদনায় প্রথম যে পত্রিকা বেরোয় স্কুলে, তার নাম দীপিকা। 2 বছর চলেছিল, কারণ তারপরে নামটা পাল্টাতে হয়। বর্ধমানে একটা স্কুলেরও দীপিকা নামে একটা পত্রিকা ছিল। একই পত্রিকা 2 জায়গায় থাকে না, ওইটা আগের বলে আমাদের পত্রিকার নাম পাল্টে হয় কোরক। প্রথম দিকে বাবার সম্পাদনায় স্কুল পত্রিকা চলতো, তারপরে কমলেন্দুদা উত্তরসূরি হিসাবে সেই পত্রিকা চালায়। এইসব ঘটনা আমার সব শোনা। দ্বিতীয় ঘটনা যেটা হয়, আমি 1969 সাল যখন যুক্তফ্রন্ট আমল, অজয় মুখার্জি যখন বলছি, সেই সময় আমি পড়তাম এই তেহট্ট গার্লস প্রাইমারি স্কুলে, চাতরে, তোমাদের বাড়ির কাছে। সেই স্কুল থেকে ফার্স্ট ডিভিশনে পাশ করে আমি হাই স্কুলে পদার্পণ করলাম। তা হাই স্কুলে পদার্পণ করার আগে ওই যে স্কুলের মাঠটা, ওর মাঠটা তুমি হয়তো ইয়ের কাছে শুনতেই পাবা, শিবানন্দ দা এই কারণে বলছি, শিবানন্দ দা, শরদিন্দু দা মানে সঞ্জিত সুজিত বাবুর বাবা, এরাদেরকে আমরা ছোটোবেলা থেকে দাদাই বলতাম। কারণ বাড়ি এমন একটা ইয়ে ছিল, যেমন সমরবাবু, হরেনবাবু, এগুলোর সাথে দাদা সম্পর্ক ছিল, মানে এত আমাদের সাথে ঘনিষ্ঠতা ছিল। তা সেই জমিটা এইচডিও সাহেব অ্যাকোয়ার করেছিলেন আকরাম শেখের কাছ থেকে। এটা তুমি হয়তো শুনেছো শিবানন্দবাবুর কাছে। তা যাই হোক, আমাদের তো একটা বিশাল স্কুলে যাচ্ছি। তখন ধরো আমরা প্রথম খালি পায়ে যেতাম, এখান থেকে ধরো স্কুল হেঁটে যেতে হতো। সেই স্কুলে আমরা যেতাম। আমাদের তখন আর্থিক অবস্থা খুব খারাপ ছিল বলে আমরা ভর্তি হতে অনেক দেরি হয়েছিল। আমি যখন ভর্তি হই সরস্বতী পুজোর পরে ক্লাস সি সেকশানে আমি রোল হয়েছিল, আমার 5 নম্বর রোল। তা যাই হোক, সি সেকশানে ভর্তি হলাম। আমাদের তখন তো সাংঘাতিক কোনো পাকা রাস্তা ছিল না,
মাটির রাস্তা দিয়ে যেতে হতো, শুধু বাজার থেকে হাটটার ওখান থেকে ওই দিকটা পাকা ছিল। বর্ষাকালে সেই কর্দমাক্ত পিচ্ছিল রাস্তা দিয়ে যেতে যেতে অনেক সময় হয়েছে কি ওই চিপুযুগির ব্যাগ, যেটা হচ্ছে আমার কৃষ্ণরাজের যে ব্রিজটা, ওখানে এত এঁটেল মাটি ছিল, সেই এঁটেল মাটিতে আছাড় খেয়ে এত খালের জলে পড়ে আবার বাড়ি ফিরে আসতে হয়েছে, এরম ধারা ঘটনাও ঘটেছে। তা আমাদের বর্ষাকালে আমি বলো বা আমাদের কুল গাছপালাদের সবাই বর্ষাকালে গামছা নিয়ে যেতে হতো, কারণ ওই খাল পেরোতে হতো। গামছা পরে খাল পেরিয়ে তারপর ওপরে গিয়ে আবার ড্রেস করে স্কুলে যাওয়া। এইভাবে চলছিল স্কুল। তারপরে তো আস্তে আস্তে রাস্তাঘাটের উন্নতি হয়। জয়ন্ত ভট্টাচার্য আমার ক্লাসমেট, কিন্তু প্রাইমারি স্কুলে কিন্তু জয়ন্ত ভট্টাচার্যের সাথে আমার কোনো পরিচয় সেই হিসেবে ছিলই না। জয়ন্ত ভট্টাচার্য তখন ওই বয়েজ স্কুল, যেটা তেঁতুলতলা স্কুল বলা হতো, আমাদের গণেশবাবুর বাড়ির পাশে, ওইটাতে পড়তো। ক্লাস 5-এ আমি যখন সি সেকশনে ভর্তি হলাম, তখন স্কুলটা তো তুমি এখন যেরকম দেখেছো, তখনও সেই মেন গেট দিয়ে ঢুকতে হতো। একদম যে বড় জাম গাছটা আছে তার পাশে একটা ছোট জাম গাছ ছিল, জাম গাছের নিচে একটা ঘর ছিল, সেখানে বাহাদুররা থাকতো নাইট গার্ড হিসেবে। আর তারপরে ছিল 5B সেকশন, আমরা ছিলাম একদম খেলার মাঠে, আমাদের সি সেকশন, আর মাঝখানে একটা এ সেকশন ছিল। তা হাফ ইয়ারলিতে যেহেতু আমাদের তখন 3টে টার্মের পরীক্ষা হতো, হ্যাঁ, ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল বা হাফ ইয়ারলি, আর থার্ড টার্মিনাল বা ফাইনাল। তা ফার্স্ট টার্মিনাল তো ধরো, আমি যেহেতু সরস্বতী পুজোর পরে গেছি, পড়াশোনা অনেক এগিয়ে গেছে, আমাদের অঙ্কের টিচার ছিলেন সরোজবাবু, শরৎ সান্যাল। তা শরৎ সান্যাল আমাদের অঙ্ক দিল, সেই অঙ্কে আমি খুবই বাজে রেজাল্ট করেছিলাম। তারপরে শরৎবাবু একটা চিঠি লিখে গার্জেনকে দিয়ে বলে সই করে দিতে, বাবাকে এসে দিলাম, বাবা সই করে দিল, বললো এরপরে ভালো করে করিস। আমি স্যারকে বললাম, স্যার এটা তো আমি জানতামই না, এসেছি, পরবর্তী পর্যায়ে রেজাল্ট নিশ্চয়ই ভালো হবে। তারপরে শুনলাম জয়ন্ত ভট্টাচার্য খুব ভালো রেজাল্ট করেছে, কিঙ্কর ভৌমিক তখন আমাদের সাথে পড়তো, পরেও পারিবারিক কারণে পড়া ছেড়ে দেয়, 1 বছর ড্রপ দিয়ে পরে আবার ভর্তি হয়, বলে 1 বছর জুনিয়র হয়ে যায়। তারপরে আমরা তো এলাম, স্কুল করছি। কমলেন্দুদা আমাদের যেতেন তখন স্কুল 5-এ ক্লাস নিতে। কমলেন্দুদার সাথে যেহেতু আমার পারিবারিক সম্পর্ক আছে, আমার সাথে আমি একটু ছোটোবেলায় লাজুকও ছিলাম, খুব একটা বেশি কথা বলতাম না। কিন্তু ঘটনা হচ্ছে, কমলেন্দুর সঙ্গে কি একটাই কথা বারে বার বলতেন, ফাঁকি দিলেই ফাঁকি পড়বে, এইটা তোমরা কিন্তু ফাঁকি দিও না। এই কথাটা আমার চিরকাল মনে আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে, তখন গণেশবাবু যেতেন, গণেশবাবু একটুখানি ছিলেন, কারণ তখন আমরা গণেশবাবু রাজভারী বলে আমরা গণেশবাবুর সাথে সেইভাবে তখনই করতে হয় না। গণেশবাবু বলতে, এই তোদের দ্বারা কিচ্ছু হবে না, এইসব করতো। তা যাই হোক, পরে অবশ্য গণেশবাবুর সাথে দারুণ সম্পর্ক হয়েছিল। ক্লাস 5 থেকে 6-এ যখন উঠি, তখন ফার্স্ট হয়ে মানে ইংলিশে প্রচুর নম্বর পেয়েছিলাম, রেকর্ড মার্কস পেয়ে উঠেছিলাম, গণেশবাবু দারুণ প্রশংসা করেছিল। কিন্তু ঘটনা হচ্ছে, তখনকার কতগুলো টুকরো টুকরো ঘটনা মনে আছে। শ্রীদাম বিশ্বাস বলে একটা ছেলে, আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছিল। ও ফেল করা ছাত্র, কিন্তু অসাধারণ ফুটবল খেলতো। সে ওই পুজোর আগে সুইসাইড করে, এটা আমার মনে একটা দাগ কেটেছিল। তারপরে তো আমরা 5 থেকে 6-এ উঠলাম, 6 ক্লাসে উঠলাম, ফার্স্ট হয়ে আমি এই সেকশানে হলাম। তখন ফার্স্ট এ সেকশন, থার্ড এ সেকশন, সেকেন্ড অ্যান্ড ফোর্থ বি সেকশন হতো, সেই হিসেবে জয়ন্ত চলে গেল বি সেকশানে। আমার সাথে যারা পড়তো, আমাদের অশোক ঘোষ ছিল আমার সেকশানে, রঞ্জিত মণ্ডলের ভাই জন্মেঞ্জয় মণ্ডল ছিল, শ্রীরাম মণ্ডল ছিল, এরকমভাবে অনেকে ছিল, কলকাতার অজয় মানে শিবানন্দ দাস ছেলে, এরা সব আমরা এক ইতেই থাকতাম। তারপরে স্কুলে যেতাম, আমাদের তো সেই 6 ক্লাসে পড়াশোনা চলছে, তখন আস্তে আস্তে এক একটা মাস্টারের সাথে পরিচিত। তখন মণিমোহন বিশ্বাস বলে আমাদের ইংলিশ পড়াতেন একজন, তাকে অনেকটা চুলগুলো এমনভাবে সেই সাইবাবা স্টাইলের কোঁকড়ানো ছিল, গুরুগম্ভীর লোক, ক্লাসে দেরি করলে পানিশমেন্ট দিত। তা যাক, একদিন দেরি করে গেছি, আমাকে তো বললো তোমাকে বেঞ্চের ওপর দাঁড়াতে হবে। বললো না স্যার, বেঞ্চের ওপর দাঁড়াবো না, আপনি কি অন্য কিছু বলেন। তাই বললো, তোমাকে আমি একটা ইংলিশ প্রশ্ন করছি, উত্তর দাও, তাহলে তোমার দিয়ে আমি বললাম, উত্তরটা দিলাম। তখন বললো ঠিক আছে, তুমি ফার্স্ট বেঞ্চিতে এসে বসো। এরকম ধরনের অনেক টুকরো টুকরো ঘটনা আছে। ঘটনার মধ্যে অনেক জনকে খুবই ভালো লাগতো, যেমন হরেনবাবুর সাথে হরেনবাবু অমায়িক গলা, মানে
মাইক লাগতো না যাকে বলে। কমলেন্দু দান পড়াতো, মানে কমলেন্দু দাকে আমি 7 পর্যন্ত যতবার পড়েছি, যে বিষয়ে বাংলা পড়িয়েছে অসাধারণ জ্ঞান। কিন্তু কমলেন্দু যখন রাজনৈতিকভাবে পুরোপুরি হয়ে গেল, তখন কিন্তু পড়াশোনাটার দিকে ধ্যান থেকে রাজনীতিতে বেশি ধ্যান দিয়েছেন। কমলেন্দুদের একটা প্রিয় কবিতার লাইন, বাবার পড়তে, বাবা অনেক কবিতা লিখেছিল, তার মধ্যে একটা হচ্ছে কিসের ফল। এই কিসের ফলের এই কবিতাটা কমলেন্দুদা সবাইকে বারে বার শোনাতো। মেঘ বরষায় সব ঠাই, উঁচু নিচু না করি বিশেষ, নত ভূমি যেখানেতে পাই, বাড়ি তথা করয়ে প্রবেশ, সমভাবে সকলের প্রতি গুরু করে জ্ঞান বিতরণ, হয় শুধু তাহারই উন্নতি, নতভাবে যে করে গ্রহণ। এটা কিন্তু কমলেন্দুদার খুব একটা ভালো ইয়ে ছিল, সব সময়তে এই কথা আওড়াতেন। তারপরে কালিদাস রায়ের যে কবিতাটা অনেকেরই মনে আছে, কিছুটা লাইন যেমন, ব্যক্তি ডুবে যায় জলে, মালিকা পড়িলে গলে, প্রতি ফুলে কেবা মনে রাখে। এই একটা জায়গায় ব্যতিক্রম দেখেছিলাম, সেটা আমার স্বর্গীয় বাবা শ্যামাপদ ভট্টাচার্য কিন্তু বাই নেমে সব স্টুডেন্টগুলোকে চিনতেন, এবং যাকেই বলতো এই তুই অমুক, তোর বাবার নাম অমুক, কোথায় বাড়ি, সব হালাকি করতো। ইভেন আমি যখন এখানে প্র্যাকটিস করতে পারছি, তখনও বাবাটা একই, কার ছেলে কী এসব করতো, ঠিক আছে। আর একটা জিনিস দেখতাম বাবার, যে আমার তখন মনে হতো এত বয়স্ক লোকটা বাবার টিচার, আক্ষরিক অর্থে দেখা গেলো খুব বয়স্ক বয়স্ক লোক, যেমন শিবানন্দ দা বলো, অমুক বলো, সবই বাবার টিচার, মানে স্টুডেন্ট ছিল। এইভাবে তো চলছিল, দিয়ে ক্লাস 6-এ উঠলাম, মণিবাবুর সাথে হলো। আমি যেভাবে পড়াশোনা করেছি, তাতে আমাদের পরবর্তী পর্যায়ে গণেশবাবুর ক্লাসও বেশি করতে হয়নি, কারণ গণেশবাবু হাইট, মানে আপার লেভেলে ক্লাস দিতেন, কমলেন্দুদাও তাই। আমাদের তখন যারা পড়াতেন, তার মধ্যে করুণাবাবু পাটিগণিত করাতেন, অঙ্কের জাহাজ, গীতা দিদিমণি ছিলেন আমাদের বাংলা পড়াতেন, হ্যাঁ, কৃষ্ণদত্ত করাতেন। অতি, মানে অতীব ভালো ব্যবহার গীতাদির। তা গীতাদি যে বাংলা পদ্য শুনতেও ভালো লাগতো, আর আমরা প্রশ্নপত্র করে গল্পটা শুনতেও দারুণ লাগতো। আর ছিল তখনকার দিনে নির্মলবাবু আর ননীবাবু। ননীগোপাল কর্মকার ছিল গেমসের টিচার, কিন্তু বেশিরভাগ ইয়েতেই দেখতেন নির্মলবাবুই বেশি পরিচালনা করতেন, সে খেলা বলো, সে রেফরিগিরি করো বলো, আর অমুক তমুক। তা সেই সময় একটা ঘটনা, যে আমরা যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমাদের 8 ক্লাস চালু হয়েছিল। আগে সপ্তম পিরিয়ড হতো, তখন অষ্টম পিরিয়ড। অষ্টম পিরিয়ডটা একদম শেষে, তখন কারোর এনার্জিও থাকতো না স্টুডেন্টদের। এরকম একটা বর্ষাকালের দিনে বৃষ্টি পড়ছে, সপ্তম ক্লাসের শেষে দেখলাম বৃষ্টি পড়ছে, স্টুডেন্টও বেশি নেই, আজকে হয়তো ক্লাস হবে না, তা আমরা বাড়ি যাই। তা বাড়ি তো চলে এলাম, তারপরের দিন নির্মলবাবুর ক্লাস ছিল। নির্মলবাবু ধরলো, এই প্রলয়, তোর জন্য সবাই চলে গেছে, ক্লাস ফাঁকা, আজকে তো কঠিন শাস্তি দিল। কি না, ওই যে সারা মাঠের উগনি 1 ঘন্টা 45 মিনিট ধরে ওদের উকনি তুলিয়েছিল, ওই ঘাসের উকনি মাঠে। তা যাই হোক, সেটা তো হলো, যাক একটা লজ্জার হাত দিতে পারলাম, উকনি তুলে যাক এলাম। তা আমার আবার খুব মাছ ধরার শখ ছিল, আমি তো স্কুল পালিয়ে মাছ ধরতে যেতাম আমাদের নদীতে। তা যখন মাছ ধরতে যাচ্ছি, কিরে প্রলয়, দেখছি হরেনবাবুর গলা, হরেনবাবু সমরবাবু ফিরছে, বলছে কিরে আজ স্কুল যাচ্ছি? না স্যার, একটা শরীরটা খারাপ করছিল, যায়নি। দিয়ে এরম ভুজুং ভাজুং দিয়ে স্যারটা তো চলে গেল, দেখছি যে মাছ ধরছি, আবার পেট খারাপ অবস্থাও বলছি, পিজিরাটা ইয়ে লাগলো। তা যাই হোক, আমরা যখন আগে দেখতাম যে সমরবাবু হরেনবাবু আসছে, আমরা একটু লুকিয়ে পড়তাম, মাছ ধরতাম, কিন্তু একটু আড়ালে চলে যেতাম। এই করতে করতে যখন হলো, ক্লাস 7-এ একদিন হয়েছে কি, ক্লাস টিচার আসেনি, এ সেকশনে ক্লাস টিচার আসেনি। কীভাবে আমি চিরকালই কিন্তু আমি একটু লাজুক ছিলাম, ছিলাম, কিন্তু একটুখানি ছিলাম, ডাকাবুকু টাইপের, মানে এইটাতে ভয় লাগবে এরকম ব্যাপার আমার ছিল না। তা ক্লাস টিচার নেই, আমি ক্লাসরুমের দিকে যাচ্ছি, যে যদি কোনো টিচার থাকে একটু গিয়ে বলবো যে স্যার, গিয়ে দেখেন তখন জ্যোতিষবাবুকে সবাই কিন্তু জমের মতো ভয় করত। মানে আমার একটা দুটো লাঠি ছিল, একটা বেটের সরু, একটা মোটা। ক্লাস উনি কিছু করাতেন না, কিন্তু ডিসিপ্লিন এমন সুন্দরভাবে করতেন যে কোনো টিচারদেরও ক্ষমতার শুনে জ্যোতিষবাবুর কথা বলে। তা আমি ওখানে গিয়ে দেখে যাই,
তোমার নাম কী? আমি নাম বললাম, বাবার নাম কী? বাবার নাম বললাম, কী চাই? ওরা আমাদের স্যার ক্লাস টিচার আসেনি, তা ক্লাস টিচার ক্লাস হবে কিনা সেটা বুঝতে পারছি না, বলে চলো আমি যাচ্ছি। আমি যখন ক্লাসে আসি ছেলেপিলে বললো কী হলো, বলে জ্যোতিষবাবু নিয়ে যায় হেডমাস্টার। বলে করেছিস কি? তোকে এইসব করতে গিয়ে বললো তুই জ্যোতিষবাবু এসে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। বললাম না কী বলবো, আমি তো গেলাম, আমাকে ধরলো, আমি বললাম আসছে, এবার দেখছি লাঠি, সেই বেতের লাঠি হাতে নিয়ে চলে আসছে। সবাই তো ভয়ে চতুর্থ ফার্স্ট বেঞ্চে আমি আছি। তা যাক, সেদিন জ্যোতিষবাবুর একটা অন্য রূপ দেখলাম। সেই রূপটা হচ্ছে যে জ্যোতিষবাবু সেদিন কিন্তু পড়ায়নি বেশি, কিন্তু ডিসিপ্লিন আর নিয়ম ডিসিপ্লিন এবং সবাই যাতে সুন্দরভাবে মিলেমিশে থাকি তার জন্য এমন সুন্দর একটা লেকচার দিলেন, দিয়ে চলে গেলেন। সবাই তখন হাঁপ ছেড়ে বাঁচল। আবার এই জ্যোতিষবাবু এত দৌর্দণ্ড, তখন আমাদের যখন ক্লাস 8-এ পুজোর পরপরই কিছু, সেই তখন খুব নকশাল পিরিয়ডে হঠাৎ হলো কি, ওই কিছু দুষ্টু ছেলে তারা করলো কি, একদিন রাতের অন্ধকারে ওই ক্লাসরুমের ওই ভিতরে জানলার কাছে কালি দিয়ে লিখে দিল পরীক্ষা বয়কট, আর একটু আগুন টাগুন ধরিয়ে দিয়ে গেল। পরের দিন যদি ডিক্লেয়ার করে দিল আর পরীক্ষা হবে না এবছর, সবাই হাফ ইয়ারলি রেজাল্টেই পাস করে যাবে, মানে প্রমোশন হবে। আর দারুণ মজা। ও তারপরে হঠাৎ ডিসেম্বরে, মার্চ ডিসেম্বরে 7 দিনের নোটিশে বললো ফাইনাল পরীক্ষা হবে। সবারই তো মাথায় হাত, আমাদেরও তাই মাথায় হাত, পড়াশোনা কিছু নেই। যাক, পড়াশোনা রেজাল্টটা হলো, কিন্তু সেই রেজাল্টটা আমাদের অনেকেরই ভালো হয়নি, কারণ সেইবার সুপ্রিয় তলাপত্র আমাদের অঙ্ক করাতেন না, কিন্তু অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রটা করেছিলেন। সেই প্রশ্নপত্রতে পাটিগণিতের অঙ্ক ছাড়া অ্যালজেব্রা সব দিয়েছিল 9 অ্যান্ড অনওয়ার্ডস। ফলে আমি জয়ন্ত অমুক সব কিন্তু অ্যালজেব্রাতে ঝাড় খেয়েছিলাম। কোনো মতে সেই বিচ্ছে একটা নম্বর হলো। মুজিবুর রহমান বলে আমাদের একটা সহপাঠী ছিল নবীনগরে, সে ফার্স্ট হয়েছিল, আমি সেকেন্ড, জয়ন্ত থার্ড। কিন্তু ঘটনা হচ্ছে সেই বাজে রেজাল্ট নিয়ে আমি তো সেবার কিন্তু আমাকে ক্লাস 8 থেকে 9 আমি জিয়াগঞ্জে চলে যেতে হয়েছিল। মনে মনে একটা খুব খারাপ লেগেই গিয়েছিলাম। আর একটা মজাদার ঘটনা হচ্ছে, আমরা যখন ওই 71-এ যখন ভারত বাংলাদেশের যুদ্ধ হয়, হঠাৎ করে একদিন দেখলাম যে আমাদের এখানে মিলিটারি ক্যাম্প হলো। সেই মিলিটারি ক্যাম্পে বিশাল মনে করো আমাদের স্কুল তো আর হবে না, সব দখল করে নিয়েছে ওরা। যাই হোক, আমরা যেতাম, গিয়ে ওদের কসরত ফসরত দেখতাম। দেখতে দেখতে শম্ভু নামের এক মিলিটারি, সে জিয়া তাগড়াই চেহারা, বিশাল ভুঁড়ি, কিন্তু শর্ট পাট দিত হেবি সুন্দর, মানে বিশাল শর্ট পাট। সে দেখলে মিলিটারিতে নাকি প্রাইজও পেত। তা ওর সাথে আমাদের খুব বন্ধুত্ব হয়েছিল, গল্প টল্প করতে দারুণ লাগতো। ওখানে আমরা হকি খেলা দেখেছিলাম ওদের, তাই দেখে আমরা তো সেই নিজেরা স্টিক বানিয়ে হকি খেলাও শুরু করলাম। তারপরে হলো কি, একবার নাগা ট্রুপ এলো। নাগা ট্রুপ আসার পরে দেখা গেল তেহট্টি স্কুলের আশেপাশের সমস্ত কুকুর ভ্যানিস, কি নাগাটা ধরে খেয়ে নিয়েছে। কিন্তু বিশাল ব্যাপার দেখাতে। তারপরে অবশ্য নাগাটা যেদিন চলে যায়, তারপরে হঠাৎ একদিন শুনলাম যে রাতারাতি মিলিটারি উধাও। কী উধাও? তা শুনলাম না কি একটা ওই গুপ্তচররা নাকি এখানকার ম্যাপ দিয়ে দিয়েছে পাকিস্তানিদের হাতে, সেই জন্য উঠে চলে গেছে। তা সে একটাই, তারপর তো আবার স্কুল শুরু হলো। তা এইসব টুকরো টুকরো ঘটনা যেমন আছে, তার মধ্যে যে ঘটনাগুলো না বললেও আর একটু মানে অসম্পূর্ণ থেকে যাবে কথাটা, যে আমরা যখন গেট দিয়ে ঢুকছি, বাঁদিকে তো সেই পলাশ গাছ আর ওই ক্ষিতিশ গাঙ্গুলি তৈরি করা বাগান, কিন্তু গেটের দুদিকে ঢুকে ছিল, বাঁদিকে ছিল রতন, ডান দিকে ছিল পূর্ণ। এদের ছিল চানাচুরের দোকান। পূর্ণ মানে আমাদের খাজাওয়ালার ছেলে, হ্যাঁ, বড় ছেলে, মানে প্রশান্তদের দাদা। সে বাদাম আর ঝুরি ভাজা, পেঁয়াজ পদ্মের মতো করে কেটে এমন সাজিয়ে রাখতো, এ দেখে তো লোভ। কিন্তু আমি জয়ন্ত ক্লাসমেট, কিন্তু আমাদের তো কোনো পয়সা নেই। আমাদের রসনা পরিতৃপ্তি করাবে সে রতন পাত্র আমাদের ক্লাসমেট, আর বোধম আমরা ট্রাইবার সুমঙ্গল ভট্টাচার্য 4 জন মিলেছিলাম, খুব ক্লোজ। তাই এবার রতন পাত্রই আমাদের বেশি দিন ওইসব খাওয়াতো, চাঁচুর ফাঁচুর এসব, এই করে আমাদের তো চলে যেত খালি পায়ে। তারপরে আমরা ক্লাস 6 থেকে ওর সঙ্গে চটি পড়ে যেতাম।
বই, মানে আমার সিনিয়র মানে আমার যে পূর্ণাদি আমার 1 ক্লাস ওপরে পড়তো, এই 2 ক্লাস ওপরে পড়তো, তাদের বই এইসব নিয়ে আমাদের পড়াশোনাটা চলতো। এই করতে করতে কি হলো না, আমাদের এতে যখন একটা জায়গায় তোমাকে বলছি, এই ইতিহাসের মধ্যেই পড়বে এটা, আমাদের এখানে কোনো ভালো চিকিৎসক ছিল না ছোটোবেলায়। এলএমএফ ডাক্তার ছিলেন দ্বিজব্রত ঘোষ, সুধীরচন্দ্র ঘোষ, জানকীনাথ মণ্ডল আর বিশ্বাস, খগেন্দ্রনাথ বিশ্বাস। খগেন্দ্রনাথ মানে মাথায় একটু ছিল গণ্ডগোল। প্রথম যখন 1964 সালে আমাদের হাসপাতালটা তৈরি হয়, খগেন্দ্রনাথ বিশ্বাস সেটা প্রথম উদ্বোধন করে, মানে ডাক্তার হিসেবে। তো তখন তো নাম, তখন এই বাংলাদেশের যুদ্ধের পরপরই অজিত মল্লিককে হয়তো তোমরা দিকে থাকবে। অজিত মল্লিক হচ্ছে কলকাতা যে মল্লিক বাজার আছে তাদের ওনাদের শরিক। তিনি কিন্তু আর এখান থেকে যাননি, তিনি ওপার থেকে এসে এখানেই ছিলেন, ওই গার্লস স্কুলের পাশেই সনাতন ঘোষের বাড়িতে থাকতেন। অজিত মল্লিক কিন্তু খুব, যেহেতু জমিদার বংশেরই, অনেক উদার হাত ছিল এবং থিয়েটার উন্নতিকল্প অনেক করেছেন। উনি নরেন্দ্রচন্দ্র দেব মহাশয়কে প্রথম বাংলাদেশ থেকে, উনি ছিলেন এমবি ডাক্তার, অ্যালোপ্যাথি ডাক্তার, এখানে নিয়ে আসেন। তেহট্ট শ্রীরামচন্দ্র বিদ্যালয়ের ওইখানে ছিল ওনার চেম্বার। তারপরে উনি যখন অনেক বৃদ্ধ হয়ে যান, মানে অশীতিপর হওয়ার মুখে, তখন ওর ভাই আর ভাইপোরা ওকে নিয়ে যায়। কিন্তু অজিত মল্লিকের অনুরোধে উনি ওনার বাড়ি, এই বাগান সমেত, ওনার বাবার নামে শ্রীরামচন্দ্র বালিকা বিদ্যালয় নামে উদ্বোধন করে দিয়েছেন। এই বিদ্যালয়টা দান করেছিলেন উনি, সেটা অজিত মল্লিকের একটা রোল আছে দারুণ। জ্যোতিষবাবু সেটাকে উদ্বোধন করেছিলেন। আমাদের স্কুলে তখন ধরো জাঁদরের লোক বলতে ছিল হেমন্ত কুমার রায়। আর্থিক ক্রাইসিস হলে উনিই সামলাতেন। আরও অনেক ভালো ভালো লোক ছিলেন, কিন্তু আর্থিক দিকটা উনিই দেখতেন। আর তারকদাস ব্যানার্জির নাম না করলেই নয়, প্রশাসনিক দিকপাল বলো বা বলো, তারকদাস ব্যানার্জি স্কুল প্রশাসনিক দিক বলো, কৃষ্ণগড়ের যে ব্যাপারটা, তারকদাস ব্যানার্জি অনেকটা হেল্প করেছেন। তার সাথে এরা ছিলেন, গ্রামের বিশিষ্ট লোকরা ছিল, আমার বাবা যেমন ছিল, দ্বিজব্রত ঘোষ, নিরাপদ ঘোষ, উপাধ্যায় বাড়ি দেবেন উপাধ্যায়, এরম ছাড়া অনেকে ছিল, বসন্ত বিশ্বাস, মানে গৌতমের দাদু, আরও অনেকেই ছিলেন যাদের নাম আমার এই মুহূর্তে মনে নেই। মুসলিম পাড়ার অনেকেই ছিল। যে নামটা না করলেই নয়, যেটা আগেই গড়া ছিল, সুরাত আলী খাঁ। সুরাত আলী খাঁ ছিল একজন অসাধারণ লোক। আমরা সুরাত দাদু করতাম, আমাদের বাড়িতে আসতো। আমাদের বাড়িতে কিন্তু যদিও আমরা ব্রাহ্মণ ছিলাম, কিন্তু আমাদের বাড়িতে সবারই অবারিত দাঁত ছিল। সুরাত দাদু কিন্তু আমাদের বাড়িতে খেতেন, এবং পাঠানপাড়ার অনেকেই আমাদের বাড়িতে খেতেন। আমাদের এই ব্যাপারটা কিন্তু ছিল না, যে ওই হিন্দু মুসলমান ব্যাপারটা। ফলে সুরাত দাদু এখানে বহুদিনই করতো। আর যেটা লাগতো, ধরো মধুরামোহন দেবনাথ ছিল আমাদের সাংস্কৃতিক পণ্ডিত, কিন্তু মধুরামোহন দেবনাথ সংস্কৃত বিষয়ে ক্রিটিক্যাল যে কোশ্চেন, কোনো প্রশ্ন অ্যারাইজ করলে চলে আসতেন সকালবেলায় বাবার সাথে এই ঘরটাতে বসে। এটা তখন মাটির বাড়ি, আমাদের তখন মাটির বাড়ি। এখানে বসে ধরো সকালবেলায় এসছে, সকালবেলায় মা খুব ভালো রাঁধত, মানে এত সুন্দর রান্না, এবং সমস্ত মাস্টাররা প্রায়ই এসে খেতেন। মধুরাবাবু জল খাবার, দুপুরের খাবার, বিকেলে খাবার, রাতের খাবার খেয়ে আমি আর ভাই মিলে গিয়ে দিয়াস পৌঁছে দিতে যেত। তা মথুরাবাবু আর বাবাতে সেই যে আলোচনার সময় বসতো, সেটা কিন্তু অনেকক্ষণ ধরে চলতে চলতে আমি শুধু মাঝে মাঝে দেখতাম এই তৈলাধার পাত্র না পাত্রাধার তৈল, এরকম একটা কথা প্রায় শুনতাম, যে কোনটা সেই অনেক, এই গল্পের একটা আছে, এই প্রবাদের একটা গল্পও আছে, সেই গল্পটা এখানে বলছি না, কিন্তু ওই তৈলাধার পাত্র না পাত্রাধার তৈল, কোনটা হবে সেইটা নিয়ে হবে। আর আমার বাবার আর একটা জিনিস যেটা ছিল, যেটা হয়তো অনেকেই জানে না, মানে তেহট্টবাসীও অনেকে জানে না, বা পুরনো অনেকেই জানে না, যে বাবা যখন স্কুল সম্পাদনা করতেন, মানে স্কুলের পত্রিকা সাংস্কৃতিক দিকটা, যে নাটক প্রথম মঞ্চস্থ করেন কমলেন্দু দ্বারা, সেটাও হচ্ছে যে বাবার
নির্দেশনা ছিল, সেটা কমলেন্দু দা নিজে বলে গেছে, ঠিক আছে। বাবা যখন অশোক মিত্র, প্রাক্তন বিশিষ্ট অর্থনীতিবিদ, প্রাক্তন, তিনি 1958 সালে পশ্চিমবঙ্গের পূজা পার্বণ মেলা এইটা নিয়ে একটা সার্ভে করেছিলেন, ঠিক আছে। এই নদিয়ায় যে সার্ভেটা করেছিলেন, সেই সার্ভেটা বাবা তখন টিচার, সেইখানে বাবার বক্তব্য আছে, হ্যাঁ। এই যে নদিয়ার যে পূজা পার্বণের ব্যাপারটা, কৃষ্ণরায় মন্দির, ওই ছিন্নমস্তার মন্দির, এই যে সার্বিক যে উৎসব মেলা হতো, শিব পুজো, গাজনে মেলা, সেই প্রতিবেদনটা বাবা মানে অশোক মিত্র নিজে লিখে গেছে যে এটা মানে তথ্য পাওনা হচ্ছে শ্যামাপদ ভট্টাচার্য, শিক্ষক, তেহট্ট, নদিয়া, ঠিক আছে। এটা একটা বড়, এটা আমরা এটা দেবব্রত রায় মানে টপির কল্যাণে রাইটার্সের আর্কাইভে আছে এটা, ঠিক আছে। ও যখন রাইটার্সে ছিল তথ্য সংস্কৃতি ডিপার্টমেন্টে, তখন ও ওটা দেখে। তা এই ছিল বাবার একটা বিশাল পরিচিতি। সেই বাবা মা যখন অনুরোধ করলো যে আমাকে এখানেই আসতে, আমি কিন্তু জিয়াগঞ্জ থেকে আরজিগড়ে ঘুরে আবার সেই তেহট্টে চলে এসেছি। এখন তেহট্টই আমার ধ্যান জ্ঞান। এই ধ্যান জ্ঞানের সাথে আমার একটাই ছিল যে আমাদের তেহট্টু স্কুল, চার থেকে এত সুন্দর সুন্দর, আমরা তো বেরিয়েছি ধরো প্রথম দিকে বেরোলাম, এখন তো আরও এমিনেন্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বেরোচ্ছে, যারা বিভিন্ন ক্ষেত্রে বিশাল বিশাল নাম করেছে। সেই স্কুলটার যাতে আরও উন্নতি হয়, কিন্তু আমাদের স্কুলটা কিন্তু প্রথম দিকে এত প্রশাসনিক সাহায্য কিছু পায়নি। যা করতে হয়েছে প্রশাসন, ঘর বাড়ি অমুক তো সব যাত্রা, আর এসব মানে সাংঘাতিক 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 যাত্রা তো শান্তিগোপাল, নাট্য কোম্পানি, পানালাল চক্রবর্তী, তারপরে স্বপন কুমার, তপন কুমার, এসব বিশাল বিশাল নাম, শান্তিগোপাল। তা এইসব দিয়ে স্কুলের উন্নতি হয়েছে। তারপরে তো বিগত কয়েক বছর আগে সরকার একটা অনুদানও পায়। এখন তো এই যে কিছুদিন আগে যে মিটিং হলো, সেখানেও তো মন্ত্রী বলে গেলেন টাকা পাঠাবেন এই সায়েন্সেরই করার জন্যে। কিন্তু দেখা যাক এইবার যে আমরা 75 বছর পূর্তি উপলক্ষে যে 27, 28, 29, 31 এই যে অনুষ্ঠান হবে, এটাও সার্বিক সাফল্য হোক। তার সাথে সাথে সবারই অনুদান এবং সবারই যে সার্বিক গণচেতনার জন্যে তাদের শুভানুধ্যায়ী যে ছাত্র মাস্টার এরা আছে, তার মধ্যে আমিও আছি, সবাই মিলে যাতে তেহট্টু স্কুলটা একটা বিশাল জায়গায় যায়। কারণ স্কুল অনেক আছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট তেহট্টু স্কুল কিন্তু একটা বিশাল নাম। সেই নামটা আরও বেশি জায়গায় নিয়ে যাওয়ার জন্যে মানিক ঘোষ, আমাদের অনেক জুনিয়র, কিন্তু মানিক ঘোষের একটা উদ্যোগ এবং মাস্টার এবং তোমাদের মতো সবারই উদ্যোগে যেন তেহট্টু স্কুলটা আরও এগিয়ে চলে, এইটাই আমার কামনা এবং চড়াই ব্যতীত।